আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2024 তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, মানে খুব দ্রুতই কাছে চলে আসছে। আজকে 27 তারিখ, তো সেই হিসাব করতে গেলে আর কিছুদিন পরে বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা ফার্স্ট পেপার পরে বাংলা সেকেন্ড পেপার আর কি। তো গতদিন আমরা বাংলা ফার্স্ট পেপার নিয়ে কিছু কথা বলছিলাম, তো আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারের কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, আসলে কীভাবে পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষাটা একটু বেটার হবে আর তোমরা A+ পাইতে আর কি, তোমাদের একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, তো বাংলা সেকেন্ড পেপারে যে আমাদের দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ব্যাকরণ, তো যেখানে হচ্ছে 30 মার্কস, হ্যাঁ, যেখানে হচ্ছে 30 মার্কস, আর এই 30 মার্কসের মধ্যে আপনি চাইলে 30-এ 30 পাওয়াই সম্ভব। আপনি চাইলে 30-এ 30 পাওয়া সম্ভব, মানে 1 মার্কসও কম পাওয়ার কোনো চান্সেস নাই। ফুল মার্কস পাওয়া খুব ইজি, হ্যাঁ, আপনি চাইলে 30-এ 30 পাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর নির্মিতি যেটা মানে হচ্ছে রিটেন পার্ট, মানে আপনাকে হচ্ছে ভাব সম্প্রসারণ, তারপর হচ্ছে রচনা, তারপর হচ্ছে দরখাস্ত অ্যাপ্লিকেশন, এই ব্যাপারগুলো যেখানে নির্মিতি, এখানে হচ্ছে 70 মার্কস, এখানে অনেক বেশি নাম্বার, হ্যাঁ। তো দুই জায়গা থেকে আপনি মোটামুটি এখানে 30-এ 30 পাইলে আর 70-এর মধ্যে 50 পাইলে কিন্তু আপনার 50-38-এ A+ আপনি পেয়ে যাবেন। তো এখানে 50 না, আপনি 50-এর সাথে বেশিও পাইতে পারেন, 60-65 পাইতে পারেন। আপনার কী করতে হবে সেই জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করতেছি, তো হোপফুলি আপনার জন্য একটু হলেও উপকারে লাগবে। আচ্ছা, প্রথমত এই মানে প্রশ্নের প্যাটার্ন আপনাকে ভালো মতো বোঝানোর জন্য আমরা গত বছরের যে পরীক্ষা হয়েছে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা সেটা চুজ করছি। এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, 2023 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন আর কি। তো ওই জায়গাতে কেমন প্রশ্ন আসছে আর সেই প্যাটার্নের আগে কি আপনাদেরকে আমি বলবো যে কী করলে আপনার জন্য ভালো হবে, কোনটা কোনটা করলে আপনার জন্য একটু বেটার হতে পারে আর কি, ঠিক আছে। আর বাংলা সেকেন্ড পেপারে দেখবেন ম্যাক্সিমাম প্রশ্নে আপনাকে অবশ্যই অপশন দিয়ে দিবে ওনারা, হ্যাঁ। প্রশ্নের মধ্যে আপনারা দেখবেন যে অথবা দিয়ে কোনো না কোনো অপশন মাস্ট বি আছে। কিছু কিছু বছর ছিল যেখানে আসলে এই অপশন ছিল না, বাট মোস্ট অফ দ্য কেস ম্যাক্সিমাম বছরে আপনাকে অবশ্যই অথবা বা হচ্ছে বিকল্প দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম প্রশ্নে আপনার এই কিছু নিয়ম থাকে আর কি, উচ্চারণের কিছু নিয়ম থাকে, যেমন আমাদের সময় ছিল আদ্য অয়ের, মানে রস্য অয়ের উচ্চারণের নিয়ম ছিল আর কি। তো এই জায়গাতে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে উচ্চারণের 5টা নিয়ম, অথবা হচ্ছে যে কোনো 5টা শব্দের উচ্চারণ, হ্যাঁ। এখন আপনি যদি এই দেখেন 2 নম্বর অপশনটাকে ভালো মতো বুঝেন, যদি আপনি 5টা শব্দের উচ্চারণ 5টাই আপনার কমন পড়ে, মানে এখানে কিন্তু অনেকটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে আপনার কাছে, মানে মোটামুটি ভালোই অপশন আছে। আপনার 5টা যদি এখান থেকে আপনি হুবহু কমন চলে আসে যে হ্যাঁ আপনি 5টা শব্দের উচ্চারণ পারবেন, তার উপরেরটা আনসার করার কোনো দরকার নাই। আপনি খুব অল্প সময় এই 5টা আনসার করতে আপনার 4-5 মিনিটে লাগার কথা না, ইনফ্যাক্ট 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যদি আপনি দেখেন যে আপনি এই মিনিমাম 5টা শব্দের উচ্চারণ একদম কারেক্টলি লিখতে পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এটা আনসার করবেন, এখানে আপনার 1 নম্বর কাটার কোনো সুযোগ নাই। আর কোনো কারণে যদি কপাল খারাপ হয়, আপনার এখানে আপনার কমন পড়ে নাই, মানে আপনি 5টা উচ্চারণ মানে ঠিকমতো লিখতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি এটা চুজ করেন, এখানে আপনার টাইমটা একটু বেশি লাগবে, হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগবে আর নিয়মের একটু হেরফের হইতে পারে। তো একটু সতর্ক থাকবেন, কারণ যত বেশি লেখা তত বেশি মার্কস কাটার সম্ভাবনা বেশি আর কি। একটু ভুল হলে দেখা গেল টিচার নাম্বার কেটে দিল, বাট এই জায়গাতে যদি আপনি সরাসরি উচ্চারণ লিখে দেন হলে একদম পুরো ডিরেক্ট মার্কস, নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তো এই দুটো আপনি কীভাবে আনসার করবেন হোপফুলি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন এটা অনেকটা নিয়মের মতোই, যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখতে বলছে আপনাকে। নিয়ম লিখতে হবে, আবার সাথে উদাহরণও লিখতে হবে, মানে একটা করে নিয়ম আবার তার সাথে উদাহরণ। আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে এটা বড় একটা প্রসেস, আপনি নিয়ম লিখবেন আবার তার সাথে উদাহরণ, এরকম 5টা লাইন আপনাকে লিখতে হবে। বাট আপনি বিকল্পতে খেয়াল করেন যে কোনো 5টা শব্দের বানান শুদ্ধ করে লিখতে হবে। দেখেন এখানে 8টার মতো অপশন আছে, 1 2 3 4 5 6 7 8। 8টার মধ্যে যেমন দেখেন যে পরজীবী বানানটা, এটা সবাই জানে যে খুব ইজি, হ্যাঁ, আপনি জাস্ট একটা বানান লিখলে হয়ে যেতেছে। তাহলে এখানেও সেম কথা, যদি আপনি দেখেন যে এই 8টা থেকে যে কোনো 5টা শব্দের বানান আপনার কমন পড়ে গেছে যে আপনি শুদ্ধ লিখতে পারবেন, তাহলে এই ক নাম্বারটার আনসার করার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, কোনো দরকার নাই, কারণ এটা আপনার অনেক সময় নষ্ট হবে, আপনি অনেক বেশি লিখবেন, তো দেখা যাবে কি আপনার লেখার কোয়ালিটি আস্তে আস্তে মানে ডিক্রিজ করা শুরু করবে। তো যদি 5টা হুবহু কমন পড়ে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই বিকল্প যেটা থাকবে আপনি এটা আনসার করবেন, ঠিক আছে, কারণ এই জায়গাতে মার্কস তোলাটা আপনার জন্য সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এই 3-এর ক নম্বরটা, এখানেও দেখেন আপনাকে বলছে আবেগ শব্দ বলতে কি বুঝো আর আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। এইটার কিন্তু বড় প্রশ্ন বলতে গেলে আপনাকে এখানে ডিটেলস নিয়ে আলোচনা করতে হবে, আবেগ শব্দ বলতে কি বুঝেন প্রথমে সংজ্ঞা লিখতে হবে, তারপর একটু আলোচনা করতে হবে। আর এই জায়গাতে আসেন যে নিম্নোক্ত এখানে 5টা শব্দের যে আপনাকে যে এই এখানে হাইফেন দিয়ে দিছে, আপনাকে জাস্ট ব্যাকরণিক শ্রেণী বুঝাইতে হবে, মানে এটা কি বিশেষ্য বিশেষণ নাকি আপনার মানে সর্বনাম ক্রিয়া অব্যয়, এরকম যতগুলো ক্লাস আছে তার মধ্যে কোন ক্লাসটা, যেমন বিপদ কখনো একা আসে না, এখানে যে বিপদ যেটা এটা সবাই জানে এটা বিশেষ্য, হ্যাঁ। তো এটা আপনি বিশেষ্য লিখলেই আপনি কিন্তু 1 মার্কস পেয়ে যাচ্ছেন। তারপর দেখেন আজ নয় কাল তাকে আসতেই হবে, এখানে আজ নয় কাল, মানে এটা আসলে দেখেন ওখানে উত্তর দেওয়া আছে বিকল্প যোজক, হ্যাঁ, মানে যোজক অবশ্যই আবার কেমন যোজক সেটা হচ্ছে বিকল্প যোজক, এরকম অপশন দেওয়া আছে। তো মনে করেন কোনো কারণে 2 নম্বরটা আপনার কমন পড়ে নাই, 3 নম্বরটা আপনি আসলেন যে দুঃখ বিনা,
সুখ লাভ হয় কি মোহিতে, এই যে বিনা শব্দটা হচ্ছে অনুসর্গ। তো এরকম যে কোনো 5টা যদি আপনার কমন আসে, আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আপনি যে কোনো 5টা ঠিক করতে পারছেন, তাহলে অবশ্যই আপনি এটা আনসার করবেন। এই ক নাম্বারটা আনসার করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আনসার করতে গেলে আপনার সময় লাগবে বেশি, আর ফুল মার্কস পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। কিন্তু কোনো কারণে এখানে মনে করেন 5টা কমন পড়ে নাই, 2টা কমন পড়ছে বা 3টা কমন পড়ছে, তো তখন যদি কারো কাছ থেকে শুনে লিখতে পারেন দ্যাটস ফাইন। আসলে এই কথাটা বলা উচিত না, আপনাদের অসদুপ অবলম্বন করতে কখনোই বলতেছি না, কারণ এইচএসসি পরীক্ষাতে আসলে প্লাস পাওয়া লাগবে, আপনার মার্কসের প্রয়োজন। যদি কোনো কারণে আপনি শুনতে পান দ্যাটস ফাইন, 5টা যদি কারেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আনসার করতে পারবেন। আর যদি কোনো কারণে কারেক্ট না হয়, 5টা আপনি শিওর করতে না পারেন, তখন আপনাকে এটাই চুজ করতে হবে। আর এটা কিন্তু সময় লাগবে বেশি আর লেখাও বেশি। তো ঠিক আছে, তো এখানে 15 নাম্বার চলে গেল। 4 নম্বর দেখেন, এখানেও সেম কাহিনী। উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। এখানে উপসর্গ নিয়ে আপনাকে সংজ্ঞা দিতে হবে, আর উপসর্গের প্রয়োজনটা আপনি লিখে দিলেন। এখানেও একটা বর্ণনামূলক প্রশ্ন, অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। যে আপনাকে যে এখানে আপনি দেখেন এখানে মনে হয় 8টাই থাকার কথা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা আছে। এই 8টার মধ্যে কোনটা কোন সমাস, আপনি যদি সমাস ভালো মতো ডিটেলসে পড়ে থাকেন, তো সেখান থেকে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন বা লিখতে পারবেন যে আসলে কোনটা কী ধরনের সমাস। যেমন যে নিপক্ষ, তো এটাকে আপনি যদি আপনি ভেঙে লেখেন নিপ নামক বৃক্ষ, নিপ বৃক্ষ থেকে আপনি যদি এটা ভেঙে লিখেন নিপ নামক বৃক্ষ, যেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারয়। এখানে আসলে উত্তর দেওয়া আছে। তো আপনি সমাজ যদি পড়ে থাকেন, আপনার যদি একদম হুবহু কমন পড়ে যায়, যেমন হচ্ছে যেমন দেখেন এই যে রক্তারক্তি, হ্যাঁ রক্তারক্তি যেটা, সেটা হচ্ছে রক্তপাত করে যে যুদ্ধ, এটাকে বলা হয় রক্তারক্তি। তো আপনি এটা লিখলে পাবেন 0.5, আর কি ধরনের সমাজ সেটা লিখলে পাবেন হচ্ছে আরও 0.5। তো যদি হুবহু একদম টু দ্য পয়েন্ট কমন পড়ে যায়, তাহলে অবশ্যই আপনি এটা আনসার করবেন, কারণ এখানে লিখলেই 5-এ 5, মার্কস ছাড়া কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণে কমন না পড়ে, তাহলে আপনাকে তো এই বর্ণনামূলকে যেতে হবে, কারণ নাম্বার মিস করা যাবে না। মনে করেন আপনার 3 কমন পড়ছে, 2 কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? 2 মিস করা যাবে না, সেক্ষেত্রে আপনি প্রথমটাই চুজ করবেন, কারণ আপনার একদম ফুল আনসার করতে হবে, কোনো মার্ক যেন কাটা না যায়। গ্রামারে আপনি চেষ্টা করবেন, আল্লাহ যদি চায়, আপনি 30-এ 30 এনশিওর করার ট্রাই করবেন, হ্যাঁ এখানে যেন 1 নম্বরও না কমে। এই জায়গাতে যদি আপনি ভালো নাম্বার পান, আপনার পরবর্তীতে যে আপনি যে নির্মিতি লিখবেন, মানে রচনা, তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ যে পার্টগুলো লিখবেন, এখানে যদি আপনার স্যার দেখে যে আপনি ভালো নাম্বার পাইতেছেন, ওই জায়গাতে আপনি অটোমেটিক্যালি ভালো মার্কস ক্যারি করতে পারবেন, হ্যাঁ অটোমেটিক্যালি আপনার নাম্বারটা বেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, 5 নম্বর দেখেন, অর্থানুসারে বাক্যের শ্রেণী উদাহরণ সহ আলোচনা করো। যে মানে বাক্য কত প্রকার, এই যে আপনার এই দেখবেন যে সরল বাক্য, জটিল বাক্য, এরকম অনেকগুলো। আচ্ছা না, এখানে আবার বলছে অর্থ অনুসারে আর কি, মানে অর্থ অনুসারে কি কয় প্রকার, এটা আপনাকে ডিটেইলস আলোচনা করতে হবে আর কি। অথবা বলছে যে বন্দরের নির্দেশ অনুসারে 5টা বাক্যকে রূপান্তর করতে বলছে। যেমন তিনি ধনী হলেও অসাধু নন, এই বাক্যটাকে আপনার করতে হবে কি জটিল করতে হবে। তো এটা কিন্তু আসলে খুব ইজি। যেমন বাক্যের যে বাক্যান্তর, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থা কনভার্ট করা, এটা কিন্তু আরো বেশি ইজি। যদিও তিনি ধনী, তবু তিনি অসাধু নন, মানে এরকম এটাকে জটিল করলেন আপনি। এবার পৃথিবী অস্থায়ী, নেতিবাচক করলেন যে পৃথিবী স্থায়ী নয়। মানে কত সুন্দর সুন্দর জিনিস, সহজগুলো এগুলো কিন্তু আসলে আপনার বেসিক জানা থাকলে আপনি খুব ইজিলি এগুলো করে ফেলতে পারবেন। অনেকে যাদের ওই যে ইংলিশে আপনারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছেন, যে কমপ্লেক্স করছেন, তারপর নেগেটিভ করছেন, এটা কিন্তু অনেকটা ওইটার মতোই, হ্যাঁ। তো এখানে আমি সেম কথা হলো, আমি আপনাকে প্রিফার করব আপনি এটা আনসার করবেন, খ নাম্বারটা আনসার করবেন। আর যদি কোনো কারণে খ নাম্বারে 5টা রাইট করতে না পারেন, 8টা আছে, হ্যাঁ 8টা থেকে 5টা করা কিন্তু কোয়াইট ইজি। যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এটা চুজ করবেন, হ্যাঁ আদারওয়াইজ এটা না করাটাই বেটার বলে আমি আপনাকে সাজেশন দিব। আচ্ছা, 6 নাম্বারটা আপনাকে বলছে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। মানে আপনাকে এখানে যে এই ভুল যেগুলো আছে, সেগুলো আপনাকে শুদ্ধ করে লিখতে হবে আর কি। তো 8টা থেকে আপনি যে কোনো ভাষা শুদ্ধ করতে পারেন। অথবা আপনাকে বলছে যে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এখানে কিন্তু আসলে দক্ষতার প্রয়োজন আছে। আপনি এখানে এটাও যেরকম, এটা কিন্তু সেম, হ্যাঁ। তো এখানে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে। যেমন দৈন্যতা প্রশংসনীয় নয়, এখানে আসলে দৈন্যতা শব্দের এটা ইউজ হবে না, এখানে আপনার ইউজ হবে হচ্ছে দীনতা বা হচ্ছে দৈন্য, কারণ ওই জায়গায় আপনার নাউন মানে বা বিশেষ্য হিসেবে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তারপর 10 চক্রে ঈশ্বর ভূত, তারপরে 10 চক্রে ভগবান ভূত, মানে এই ওয়ার্ড যেগুলো, এগুলো যদি আপনি খুব বেশি দক্ষ না হন, মানে আপনি বই যদি পড়ে না থাকেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে ভুলটা কোন জায়গায়। তো এখানেও সেম কথা, আপনি এখানে 2টা আনসার করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি এখান থেকে 5টা কমন পড়ে, তাহলে অবশ্যই এখানে 5টা এখান থেকে আনসার করবেন। আর যদি দেখেন যে না, আপনি যে অপপ্রয়োগগুলো ধরতে পারতেছেন, যেমন সেদিন বাবুল স্যার বললেন যে তোমরা পড়ালেখায় মনোযোগী হও, হ্যাঁ। তো যে দেখেন এই যে মনোযোগী যে বানানটা, এই বানানটা ভুল। তো এখানে যদি আপনি খুব বেশি কি বলে এটাকে মনোযোগী, মানে মনোযোগী না, আসলে কি বলতেছি, যদি খুব বেশি আপনি স্কিল বা দক্ষ না হন, তখন কিন্তু আপনার জন্য ভুলটা বের করা একটু টাফ হয়ে যাবে। আসলে ভুলটা কোন জায়গায়, এটা কি বানান ভুল নাকি এটা গ্রামাটিক্যাল ভুল, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তারপর দেখেন, চর্চা না করিলে বানান ভুল হবে। মানে চর্চা না করিলে, করিলে যেটা, এটা আসলে হচ্ছে সাধু ভাষার শব্দ। তো সাধুরে আপনাকে লিখতে হবে না, আপনাকে চলিত লিখতে হবে। এই জায়গায় দেখেন বলে দিছে যে চর্চা না করলে, এখানে করিলে এই ভুলটা করা যাবে না, এটা গুরুচণ্ডালের দোষ আর কি। তো এরকম আপনাকে একদম মনোযোগী হয়ে
এই 5টা ভুল যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি আনসার করতে পারেন, আদারওয়াইজ আপনি এখান থেকে আনসার করতে পারেন। মানে যেটা আপনার কাছে প্রফিটেবল মনে হবে এই দুটো থেকে যেটা আপনি আনসার করতে পারেন কোনো সমস্যা নেই, মানে দুইটাই সমান সমান, কারণ ডিক্লেয়ার টু দ্য পয়েন্ট নাম্বার কোনো ভুল নাই। তো এই জায়গাতে আপনার 30 মার্কস চলে গেছে। কেউ যদি আমার কথা আপনি ভালো মতো শোনেন, কেউ যদি এখানে 30-এ 30 পায়, যদি 30 পায়, তার যদি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে, পরীক্ষা যদি ভালো হয়, বাকি যে পার্টগুলো আছে এগুলো নিয়ে তার আর চিন্তা করতে হবে না। কথা বুঝতে পারছেন? ওই জায়গাতে দেখা যাবে কি যে তার টিচার ইচ্ছা মতো তাকে নাম্বার দিয়ে দিছে। তো আমার বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা ব্যাকরণ অংশটা খুব ভালো মতো ট্রাই করবেন যে প্রপার মার্কস তোলার জন্য, হ্যাঁ। আর ব্যাকরণ আর নির্মিতির মধ্যে আপনি চেষ্টা করবেন অবশ্যই ব্যাকরণটাকে আনসার করার জন্য, হ্যাঁ, কারণ ব্যাকরণের উপর টিচারের আইডিয়া হয়ে যাবে যে আসলে আপনি কেমন স্টুডেন্ট বা আপনি কেমন পড়াশোনা করছেন। ওকে, তো ব্যাকরণের পরে আরেকটা যে বিষয়, এখানে আসলে পারিভাষিক শব্দের একটা ব্যাপার স্যাপার আছে, আর এই বাক্যের বাংলাতে অনুবাদের একটা ব্যাপার স্যাপার আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এখানে আসলে পারিভাষিক শব্দ বিগত বছরগুলো সলভ করলেই আপনার হুবহু কমন পড়ে যায়। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় একটা বই পাওয়া যেত, ওই বইগুলোতে আপনার এই বিগত বছরে কোন কোন শব্দ বেশি আসছিল সেগুলো আর কি মানে আমাদের দাগানো ছিল, হ্যাঁ এগুলো বেশি বেশি আসছে। আমরা পড়ছিলাম একদম হুবহু কমন পড়ে যায়, মানে একদম সেম টু সেম। যেমন দেখেন স্যাবোটেজ, এটা হচ্ছে অন্তর্ঘাত, এরকম যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে আপনার এই কমন। যেমন যে উইল, উইল মানে হচ্ছে ইচ্ছাপত্র, এটা সবাই জানে। তারপর হচ্ছে আপনার দেখেন রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ, এই জিনিসগুলো দেখবেন খুব কমন। ওথ মানে শপথ। আপনি অনেকদিন পড়াশোনা করছেন, মানে আপনি ইন্টার পাস করে ফেলছেন, 12 বছর পড়াশোনা করছেন, তো দেখবেন ম্যাক্সিমাম ওয়ার্ডগুলি আপনার জানা থাকবে। তারপর দেখেন এখানে একটা কিছু যে নমিনেশন, এই বলো না যে আমরা আমরা তো বলি যে হ্যাঁ তাকে নমিনেশন দেওয়া হয়েছে, মানে মনোনয়ন দেওয়া হয়েছে। তারপর লিবারেল, বলো না যে লিবারেল পার্টি মানে হচ্ছে উদার, এরকম। তারপর কিংডম, আপনি দেখছেন মানে ম্যাক্সিমাম দেখবেন যে আপনি অনেকগুলি আপনার মানে কমন পড়ে গেছে। কিংডম মানে হচ্ছে রাজ্য, আপনি জানেন। তারপর হচ্ছে আপনার এই দেখেন ইমিগ্রেন্ট, অমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী, এটার পর ইংলিশ ইংলিশ কি বলে এটাকে ফার্স্ট ইয়ার বইতে অনেক এর মধ্যে আপনি পাইছেন। গ্লোবালাইজেশন, এটা আপনার পড়ছেন আইসিডি বইতে পড়ছেন যে বিশ্বায়ন। তো এখান থেকে 10টা কমন আপনার পড়ে যাবে আর কি, হ্যাঁ। তো 10টা আপনার পড়ে যাবে। তো আমি এখান থেকে আপনাকে প্রিফার করবো আপনি পারিভাষিক শব্দটি আনসার করবেন, হ্যাঁ। আর যদি আপনার কাছে এটা ইজি মনে হয় যে বাংলা অনুবাদ করো, এটাও ফাইন, এটা আমার কঠিন না। যেমন টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান, এটা আমরা জানি। তারপর হচ্ছে আপনার ইট ইজ ইভেন মোর ভ্যালুয়েবল দেন মানি, মানে কখন কখন এটা টাকার চেয়ে বেশি মূল্যবান। তো আপনি চাইলে খুব ইজিলি এটাকে আপনি অনুবাদ করতে পারেন, হ্যাঁ। উই ক্যান রিগেন লস্ট মানি, মানে আমরা এই হারিয়ে যাওয়া টাকা পেতে পারি। উই ক্যান রিগেন লস্ট হেলথ, আমরা আমাদের হারিয়ে যাওয়া স্বাস্থ্য এই পুনরায় পেতে পারি। বাট টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, মানে বাট সময় যদি একবার চলে যায় সেটা আজীবন জন্য চলে গেছে, মানে খুব ইজি আপনাকে দিয়ে দিবে। তারপরে এটা আনসার করতে পারেন, এটা আনসার করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি কোনো কারণে এটা এখানে আপনি 10টা করতে না পারেন সেক্ষেত্রে আপনি এটা আনসার করেন। বাট আপনি টেন্স মানে হচ্ছে আপনার কালগুলো, মানে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা একটু এনশিওর করবেন। যেমন এখানে বলা আছে টাইম ইজ ভ্যালুয়েবল, ইজ কিন্তু প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। আপনি যদি বলেন যে সময় মূল্যবান ছিল, তাহলে কিন্তু আসলে হবে না। তো এই জায়গায় এটা আনসার করার সময় আপনি যে কাল যেটা বা টেন্স, এটা একটু মানে প্রপারলি এনশিওর করুন। কারণ অনেকে দেখা যায় কি এই কাল নিয়ে ভুল করে। যেমন এখানে মনে করেন এই পূর্বের কোনো ঘটনা ছিল, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, একদা এক, এটা বাংলা আসলে কি হবে যে একদা এক সময় সেখানে একজন রাজা ছিল। বাট আপনি যদি লেখেন যে এক রাজা আছে, তাহলে কিন্তু আপনার হবে না, মানে আপনি পুরো জিরো হয়ে যাবেন, হ্যাঁ। তো এই জায়গাতে যদি আপনি চেষ্টা করবেন টেন্সগুলো প্রপারলি মেনটেন করার জন্য। তো এই জায়গাতে আমার সাজেশন থাকবে আপনি হোপফুলি ইনশাআল্লাহ আপনি এখানে এই পারিবারিক শব্দ যেটা আছে এগুলো আপনি কমন পেয়ে যাবেন। আর যদি আপনি কোন কারণে কমন না পড়ে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটাও ইজি, এটা আপনাকে ইজি দিবে, খুব বেশি কঠিন দিবে না। আচ্ছা, তারপর দেখেন তোমার কলেজে বসন্তবরণ পালিত হয়েছে, ঠিক আছে ফাইন, একটা উৎসব, ওই দিনের বর্ণনা দিয়ে একটা দিনলিপি লেখো। অথবা আপনাকে বলছে যে তোমার এলাকার গ্রন্থাগার অবস্থা সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো। তো এই দুইটার মধ্যে আমি যেটা করছিলাম, আমি দিনলিপি রচনা করছিলাম, হ্যাঁ। দিনলিপি যেটা আমি এটা লিখছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে দিনলিপি লেখাটাই মানে খুব ইজি আর কি। জাস্ট আমি আমার তারিখ দিব, পরের দিনে কাহিনী লিখবো যে আসলে কলেজে কী হয়েছে না হয়েছে, ওই কাহিনীগুলো লিখবো। আর এটা আপনি চেষ্টা করবেন দিনলিপিটা 1.5 পৃষ্ঠার মতো লেখার জন্য, 1.5 পৃষ্ঠা থেকে 2 পেজ এরকম লেখার জন্য, হ্যাঁ। আর আপনি চেষ্টা করবেন খুব দ্রুত লেখার জন্য, সময় নষ্ট করবেন না। আপনি একটু ভাবার কোনো সময় নেই, আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব লিখে ফেলার জন্য। পরবর্তীতে আপনি লেখার পরেই একটা টুকটাক একটু রিভিশন দিয়ে দিলেন, মনে করেন আপনি লিখলেন, লেখার সাথে সাথে রিভিশন দিলেন। আর লেখা খুব সুন্দর রাখবেন, খাতাটা পরিষ্কার পরিপাটি রাখবেন, হ্যাঁ। কখনোই হাতে লেখা খারাপ করবেন না, কারণ এখানে বাংলা সেকেন্ড পেপারে আপনার মার্কসটা ডিপেন্ড করে হচ্ছে হাতে লেখার উপরে, এটা আপনাকে এনশিওর করতে হবে। তো এই দুইটার মধ্যে আমি যেটা করতাম, আমি দিনলিপি লিখছিলাম, আমি প্রতিবেদনে খুব একটা বিশ্বাসী ছিলাম না, প্রতিবেদন আমার কাছে মানে ভালো লাগতো না আর কি, হ্যাঁ। বাট আপনি যদি প্রতিবেদনে দক্ষ হন, আপনি প্রতিবেদন আনসার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আপনাকে দেখেন যে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধু নিকট একটা বৈদ্যুতিক চিঠি লেখো। এখানে দেখেন অনেকে মনে করবে চিঠি লিখতে বলছে, আসলে আপনাকে চিঠি লিখতে বলে নাই, আপনাকে বলছে বৈদ্যুতিক চিঠি, হ্যাঁ। মানে আসলে এটা হচ্ছে ইমেইল, বৈদ্যুতিক মানে হচ্ছে ইলেকট্রনিক, তাই না, ইলেকট্রনিক। আপনাকে বলছে বৈদ্যুতিক চিঠি, তো বৈদ্যুতিক চিঠি মানে আসলে হচ্ছে আপনাকে আসলে ইমেইল লিখতে বলছে, হ্যাঁ। এটা আপনাকে বাংলা ইংলিশ মানে বলছে বাংলাতে,
বাট আপনাকে বুঝে নিতে হবে আসলে আপনাকে ইমেল লিখতে বলছে। তো অনেকে হয়তো বা চিঠি লিখে ফেলবে, বাট চিঠি না, আপনাকে ইলেকট্রনিক মেল লিখতে হবে, ইমেল লিখতে হবে আর কি। অথবা তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটা আবেদনপত্র লিখো। আপনি দুটো থেকে যে কোনো একটা আনসার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে এই আনসার করছিলাম, ইমেল আনসার করছিলাম, কারণ ইমেল আমার কাছে বেশি ইজি মনে হয়েছে আর কি। তো আপনি চাইলে ইমেল আনসার করতে পারেন অথবা আপনি আবেদনপত্র লিখতে পারেন, হ্যাঁ। তো আপনি দুটো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্ন যদি আমি পরীক্ষা দিতাম, আমি অবশ্যই আবেদনপত্রটা লিখতাম, হ্যাঁ। কারণ এই জিনিসটা আসলে বেশি সোশ্যাল, মানে ভালো একটা টপিক আর কি, যে আপনি আপনার মেয়ের কাছে লিখতেছেন যে আপনার এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যদিও আমি আমার পরীক্ষাতে আমি ইমেল লিখছিলাম, বাট যদি এই প্রশ্নের পরীক্ষা দিতাম আমি অবশ্যই এটা লিখতাম, আবেদনপত্রটা লিখতাম। কারণ রাস্তাঘাট পরিষ্কার রাখার যে ব্যাপারটা, এটা আপনার যিনি খাতা দেখবে তিনিও পছন্দ করবে, যে হ্যাঁ আসলে রাস্তাঘাট পরিষ্কার রাখা একটা ভালো জিনিস, তিনিও সেটা আসলে পছন্দ করতো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সারাংশ আর ভাব সম্প্রসারণ, এই দুটার মধ্যে দেখেন সারাংশ যে ব্যাপারটা, সারাংশ লিখতে হয় ম্যাক্সিমাম 3 থেকে 5 লাইন বা 3 থেকে 6 লাইন আর কি। আচ্ছা, আমি 6 লাইনই বলি তাহলে সুন্দর হবে। আপনার 3 থেকে 6 লাইন, 3 থেকে 6 লাইন আর কি, 3 থেকে 6 লাইনের মধ্যে। আর ভাব সম্প্রসারণ লিখতে হয় 1.5 থেকে 2 পেজ, মানে 1.5 থেকে 2 পেজ আর কি। তো এই দুইটার মধ্যে আমি যেটা করছিলাম, আমি আনসার করছিলাম হচ্ছে সারাংশ বা সারমর্ম। ইনফ্যাক্ট আমার কলেজ পরীক্ষাগুলোতেও, টেস্ট পরীক্ষা সবগুলো পরীক্ষাতে আমি সারাংশ অথবা সারমর্ম যেটা আসতো আমি সেটা আনসার করতাম। কারণ মানে মানে পড়ার পরে যদি আমার কাছে মনে হতো যে হ্যাঁ ঠিক আছে আমি এটার মূল ভাবটা বুঝতে পারছি, তাহলে আমি সারাংশ বা সারমর্ম আনসার করতাম। আর যদি আপনার দেখা যেত যে না, এই আমি বসে পড়ার সময় মূল্যটা বুঝতে পারতেছি না, যেমন আমি এটা টেস্ট করে দেখি আসলে মূল্যটা বুঝতে পারতেছি কিনা। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে, মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, নবজাতকের অভিনব কথাবার্তা। আমি মোটামুটি বুঝতে পারতেছি যে আসলে বার্ধক্য জিনিসটা আসলে কি। বার্ধক্য হচ্ছে যেটা আসলে এই মিথ্যা বা মিথ্যাকে হাইলাইট করছে আর কি। তো এরকম মানে মোটামুটি পড়লে 5-10 মিনিট সময় দিয়ে পড়লে পুরো মূল ভাবটা আমি বুঝে ফেলতে পারবো। তো আপনি যদি এরকম একটু পড়ার পরে পুরো মূল ভাবটা বুঝে ফেলতে পারেন, আমি আপনাকে প্রেফার করবো আপনি সারাংশ লিখবেন। কারণ 3 থেকে 6 লাইন আপনার জন্য মার্কস তোলাটা ইজি হবে, সময় বেঁচে যাবে, সময়টা সেভ হবে, আপনার মাথা কুল থাকবে, আর লেখাটার যে মনে করেন ফ্লোটা সেটাও চমৎকার থাকবে। আর যদি মূল ভাব বুঝতে না পারেন, ভংচং লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ভংচং লেখার কোনো প্রয়োজন নাই, আপনি তখন ভাব সম্প্রসারণে সুইচ করে ফেলবেন। কারণ ভাব সম্প্রসারণ আমাদের কমন পড়ে যায়। যেমন দেখেন যে আপনাকে এখানে বলছে যে মনেরে আজ কহতে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। তো আপনার একটা কমন পড়ে যাওয়ার কথা আসলে সত্য নিয়ে, সত্য যে ব্যাপারটা এটাই মূলত এখানে হাইলাইট করা হয়েছে আর কি। তো আপনার কাছে যদি দেখেন আপনি মূল ভাবটা বুঝতে পারতেছেন, এটা পড়ার পরে আপনি মূল ভাবটা বুঝতে পারতেছেন, তাহলে আপনি সারাংশ বা সারমর্ম লেখাটাই আমি প্রিফার করব। আপনি সারাংশ বা সারমর্ম এটা লিখেন, সময় সেভ হবে, জিনিসটা আরও মানে সুন্দর হবে। 3 থেকে 6 লাইনের মধ্যে হয়ে যাচ্ছে। বাট রিমেম্বার, এই 3 থেকে 6 লাইনের মধ্যে আপনাকে পুরো ব্যাপারটার মূল কথা চলে আসতে হবে। আমি এখানে যেটা বুঝতেছি যে দেখেন আপনাকে বলতেছে যে অভিজ্ঞানের অন্ধিমতে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই, মানে কারা মূলত বৃদ্ধ, মানে এখানে আসলে বৃদ্ধ একটা রূপক কথা বলতেছে, যে যারা মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া করিয়া থাকে তারাই হচ্ছে বৃদ্ধ, হ্যাঁ। মানে বার্ধক্য আর কি, মানে বার্ধক্য জিনিস আসলে কি, যারা ঠিকমতো কাজ কারবার করতে পারে না। তো যারা মিথ্যাকে আঁকড়ে ধরে থাকে তারা আসলে জীবনে কোনো কিছু করতে পারে না। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো বা এখানে হাইলাইট করা হয়েছে আর কি। তো আপনাকে পড়ে একদম ভিতরের যে কোর কথাটা, মানে মেইন যে কথাটা, এটা খুব অল্প লাইনে 3 থেকে 6 লাইনে লিখতে হবে। এখানে কিন্তু উল্টাপাল্টা লেখার কোনো সুযোগ নাই, আপনি চাইলে এখানে বাংলা লিখতে পারবেন না। তো সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, একদম প্রপারলি ভালো মতো যদি বুঝতে পারেন, দরকার হবে আপনি একটু রাফে চিন্তা করে নেবেন, তারপর আপনি লিখবেন। আর যদি কোনো কারণে বুঝতে না পারেন, তখন আপনার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি তখন ভাব সমস্যা চলে যাবেন। ওকে, ফাইন। তারপর দেখেন আপনাকে বলছে অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। সংলাপ মানে হচ্ছে ডায়লগ। আমরা যে ইংলিশে দেখেন ডায়লগ লিখতাম না, যে বলো যে দুই বন্ধুর মধ্যে ডায়লগ লেখার জন্য, ওরকম সংলাপ লিখবেন। আবার এমন সংলাপ লিখেন না যে তুমি কি এবার একুশে বইমেলাতে গিয়েছো, সে বলো যে না আমি তো বইমেলাতে যাই নাই, তুমি কি বইমেলাতে যাবা, না আমিও যাবো না, শেষ, সংলাপ শেষ। এরকম 2-3 লাইন 4 লাইনের সংলাপ যেন না হয়, এটা এনজয় করবে না। ওটা হলে কিন্তু আসলে আপনি নাম্বার পাবেন হচ্ছে দেখা যাবে কি 2 বা 1 পেয়ে যেতে পারেন আর কি। তো প্রপার সংলাপ লিখতে পারেন, অথবা ক্ষুদে গল্প রচনা করো। আপনার কাছে যে আমি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে সংলাপ রচনাটাই ভালো মনে হয়েছে, কারণ আমি খুব ভালো মতো বুঝতে পারবো যে আমার বন্ধুর সাথে আমি কী নিয়ে কথা বলবো বা কেমন কথা বলবো। সংলাপটা আমার কাছে এই যে মনে হয় যে হ্যাঁ বইমেলা নিয়ে অনেক কথা বলা যাবে, যে হ্যাঁ তুমি কি এবার বইমেলায় গিয়েছো, সে বলবো যে না আমি তো যাই নাই, বা এই তুমি কি যাবা কিনা, বলতো হ্যাঁ আমি যাবো, কারণ বইমেলা অনেক ভালো, বইমেলাতে আপনার অনেক ধরনের জ্ঞান, মানে অনেক ধরনের বই পেতে পারি আমরা, আমাদের জ্ঞানের চর্চা হইতে পারে, অনেক কথা বলা যাবে। হ্যাঁ বইমেলা নিয়ে আপনার অনেক ভালো ভালো কথা বলা যাবে, কারণ বই মানুষের মনের খোরাক, বা আপনি অনেক ধরনের উক্তি এখানে মেনশন করতে পারবেন দুই বন্ধুর কথাগতির মাধ্যমে আর কি।
আর খুদে গল্প এটা দিতে পারেন যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্ররা কলেজ প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি আয়োজন করছে। এটা আপনি দিতে পারেন যে হ্যাঁ, এমন সময় সদর হাসপাতালের নতুন মেডিকেল অফিসার ডাক্তার শায়লা এসে উপস্থিত হলেন এবং তিনি ছাত্রদের এই কাজ দেখে খুবই উৎসাহ দিলেন এবং তিনিও তাদের সাথে কাজ করতে সহায়তা করলেন। এরকম আপনি মানে আপনার কাছে পজিটিভ একটা ভাইব দিয়ে আপনি একটা কথা দিলেন, তারপর আপনি লাস্টে বলে দিলেন যে হ্যাঁ, এরকম কর্মসূচি আমাদের সমাজে সকলকেই দেওয়া উচিত। আপনার কাছে যেটা মনে হবে। আমি পার্সোনালি প্রেফার করবো সংলাপ রচনা করার জন্য। যদি কোনো কারণে আপনার কাছে সংলাপটা কঠিন মনে হয় আর কি, যে না আপনি আসলে প্রপারলি এখানে কনফিডেন্ট না, খুদে গল্পটা আপনার কাছে ইজি মনে হচ্ছে, তখন আপনি খুদে গল্প অ্যান্সার করতে পারেন। বাট আই উইল প্রিফার অবশ্যই সংলাপ। আমি সংলাপকেই প্রিফার করবো, অন্যটাকে প্রিফার করবো না। ঠিক আছে, আপনি এই সংলাপটা আমি অ্যান্সার করবো। আচ্ছা, এটা বারবার সরে যাচ্ছে কেন? সংলাপ অ্যান্সার করবো আমি। আচ্ছা, লাস্ট ওয়ান। এই রচনা চেষ্টা করবেন, মানে এটা আপনার কাছে শুনতে ফানি মনে হইতে পারে, আপনি চেষ্টা করবেন 20 পৃষ্ঠা লেখার জন্য। আপনার A+ ডিপেন্ড করবে হচ্ছে রচনার উপরে। আপনি চেষ্টা করবেন মিনিমাম 20 পেজ লেখার জন্য। হ্যাঁ, আপনি এই যে জিনিসগুলা আপনি চেষ্টা করবেন যে ব্যাকরণ, যেটা ব্যাকরণ শেষ করতে 30 মিনিটসে, বাকি যে জিনিস আছে ওগুলো শেষ করবেন হচ্ছে আপনি আরও 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টারও কম সময়। হ্যাঁ, আরও 1.5 আওয়ার্সে বা 1 ঘন্টা 30 মিনিট, যে 1 আওয়ার 30 মিনিট। তো এই দুইটা মিলে হয়ে গেল হচ্ছে 2 আওয়ার্স। হ্যাঁ, বাকি 1 ঘন্টা আপনি শুধু রচনা লিখবেন, আর চেষ্টা করবেন রচনা মিনিমাম 20 পৃষ্ঠার কাছাকাছি লেখার জন্য। 20 পৃষ্ঠা না গেলেও 16, 17, 18, মানে যত পৃষ্ঠা লিখতে পারেন আর কি। এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, বাট বিলিভ মি, আমার যে বাংলা টিচার ছিল, দিস ইজ দ্য ট্রুথ, উনি আমাকে বলছিল যে চেষ্টা করবা 20 পৃষ্ঠা লেখার জন্য। এখন অনেকের লেখা দেখাচ্ছে খুব ছোট ছোট। হ্যাঁ, তো যদি আপনার ছোটো লেখা হয় তখন আপনাকে 20 পৃষ্ঠা লিখতে হবে না। আপনি চেষ্টা করবেন যে যত বেশি আপনি লিখতে পারেন আর যত বেশি পয়েন্ট আপনি সেখানে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনাদের হুবহু কমন পড়ে যাওয়ার কথা। চেষ্টা করবেন আপনি সুন্দর সুন্দর পয়েন্ট আকারে অনেকগুলো পয়েন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর রচনার কিন্তু উপসংহার লিখতে হবে মাস্ট। আপনি অনেক কিছু লিখছেন বাট আপনি উপসংহার লিখেন নাই, এটার ভ্যালু আসলে খুব একটা বেশি হবে না। আপনাকে প্রপারলি উপসংহারটা লিখতে হবে, উপসংহারটা মেনটেন করতে হবে। ঠিক আছে, তো যদি দেখেন যে হ্যাঁ সময় কুলাচ্ছে না, তখন কিন্তু আপনি প্রপারলি উপসংহার লিখবেন। আর আপনার টার্গেট থাকবে 20 পৃষ্ঠার কাছাকাছি যাওয়ার জন্য। কারো যদি লেখা ছোট হয় সেক্ষেত্রে আপনার যেটা আপনার কাছে মনে হবে আর কি, যে আপনি দেখে শুনে মোটামুটি একটা বড় রেঞ্জের একটা লেখা লিখবেন, যেন আপনার স্যার অনেক মানে বুঝতে পারবে হ্যাঁ এখানে অনেক কিছু লেখা হয়েছে। কারণ 20 মার্কস এটা কিন্তু কম কথা না, কথা বুঝতে পারছেন? 20-এর মধ্যে আপনি হাইয়েস্ট পাবেন হচ্ছে 16। বিলিভ মি, আপনি 16, 17, আর লেখা যদি মাশাআল্লাহ খুবই সুন্দর হয় সেক্ষেত্রে আপনি 18 পাইতে পারেন। হ্যাঁ, এর বেশি পাওয়া আসলে আমার কাছে মনে হয় খুবই টাফ, বাট মোস্ট অফ দ্য কেস ইন অ্যাভারেজ আপনি 16 পাবেন, এটা আপনি ধরে নেন। হ্যাঁ, তো এই 16 পাওয়ার জন্য আপনাকে মিনিমাম তো 16 পৃষ্ঠা লিখতেই হবে। হ্যাঁ, আর লেখায় চেষ্টা করবেন সুন্দর রাখার জন্য, লেখার মধ্যে পরিচ্ছন্নতা, সুন্দর সুন্দর উক্তি। আর যে পয়েন্টগুলো লিখবেন না, আপনি মনে করেন একটা পয়েন্ট লিখলেন, যেমন আপনি একটা পয়েন্ট লিখলেন যে ভূমিকা, প্রথম আপনি লিখলেন হচ্ছে ভূমিকা। আচ্ছা, আমি কালো কালে দিয়ে লিখি, একদম পরীক্ষার মতো লিখে আপনি প্রথম লিখলেন হচ্ছে ভূমিকা। হ্যাঁ, এখন অনেক সময় আমরা লেখাধুলা করতে থাকি, তো লিখতে লিখতে এটা যে আসলে একটা পয়েন্ট আপনার স্যারের চোখে পড়ে না। তো আপনি করতে পারেন কি, আপনি নীল কালি দিয়ে এই ভূমিকা নিচে একটা হাইলাইট করতে পারেন, বা অনেকে দেখা যায় কি যে এরকম বাঁকা বাঁকা করে দেয়, স্কেল আছে, এগুলো দিয়ে করেন, এগুলো করলে আসলে সুন্দর পড়তে পারে। তারপর আপনি লিখলেন হচ্ছে যে এখানে আসলে একটা রচনা আমি দেখি, বলছে যে করোনা উত্তর বিশ্বের অর্থনীতি ও বাংলাদেশ। পরে ভূমিকা লিখলেন, পরে আপনি লিখলেন হচ্ছে যে করোনার প্রভাব। আপনি একটা পয়েন্ট মনে করেন দিলেন। আচ্ছা, কারো কারো দিয়ে লিখি, আমরা তো এখন পুরোপুরি পরীক্ষা দিচ্ছি মনে করেন। পরে একটা পয়েন্ট আমি দিলাম, মনে করেন হচ্ছে এটা আমার মন চাইলো, আমি দিলাম হচ্ছে যে করোনার প্রভাব। আমি দিলাম হচ্ছে করোনার প্রভাব, যে ভূমিকা মনে করেন এই জায়গাতে লেখা শেষ হয়েছে। হ্যাঁ, ভূমিকা এই জায়গায় লেখা শেষ হয়েছে। তো এই জায়গায় লেখা শেষ হওয়ার সাথে সাথে আপনি দিবেন না, আপনি করবেন কি, একটু সামান্য একটু দূরে, যেন আপনার স্যার বুঝতে পারবেন হ্যাঁ এটা আসলে নতুন একটা পয়েন্ট। তো আপনি সামান্য একটু দূরে লিখলেন যে করোনার প্রভাব। তো করোনার প্রভাব আপনি লেখার পরে আপনি নিচে নীল কালি দিয়ে এখানে এরকম ঢেউও দিতে পারেন, ঢেউও দিলে সুন্দর, বা আপনি চাইলে এরকম সোজা দাগ দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন, স্যারের কাছে ভালো লাগবে আশা করি। মানে ইনফ্যাক্ট আমি যদি খাতা দেখতাম আমার কাছে ভালো লাগতো, তো আমি দেখে নাম্বার একটু বেশি দিতাম আর কি, মানে বেশি দিতাম না, অটোমেটিক্যালি বেশি আসলে চলে আসতো আর কি। ঠিক আছে, লেখায় পরিচ্ছন্নতা বজায় রাখবেন, কাটাকাটি যেন না হয়, আর টু দ্য পয়েন্ট আনসার করার ট্রাই করবেন, ভংচুং কম লেখার ট্রাই করেন, সেটা আসলে ভালো হবে। আর ব্যাকরণে ইনশাল্লাহ 30-30 নেওয়ার ট্রাই করেন, সেটা আসলে ভালো হবে আর কি। হ্যাঁ, আর সবসময় আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর নামে পরীক্ষা দিয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। তো এভাবে আনসার করলেই, গ্রামার যদি আপনি মনে করেন আপনি 30 পান নাই, গ্রামার আপনি মনে করেন হচ্ছে পাইছেন সাপোজ হচ্ছে 28, ধরলাম আপনি 28 পাইছেন, আর ওই জায়গাতে মনে করেন আপনি পাইছেন হচ্ছে যদি মিনিমাম ধরলাম আর মানে মনে করেন আপনি 56 পাইছেন। হ্যাঁ, তো আসলে আপনি যোগ করেন কত হয়, 28 যোগ 56, আপনি যদি আমরা 80% ধরি, আর মনে করেন 56 পাইছেন, তাহলে কত আসলে 6 হচ্ছে 14, 14 4, এদিকে হচ্ছে আরও 1, আপনি কিন্তু 84 পেয়েছেন, খুব টানাটানি করে আপনি 84 পেয়ে যাইতেছেন। আর এই জায়গায় 70-এর মধ্যে 56 কিন্তু আমি লোয়েস্ট ধরছি, মানে খুবই কম। আর আপনি যদি সুন্দর লিখেন, আপনি 56 না, আপনি এখান থেকে
65 পর্যন্ত পাইতে পারেন, মানে 65 থেকে 70 আপনি পাবেন, 70 পাওয়া আসলে টাফ, আপনি 65 পর্যন্ত পাইতে পারেন, তখন আপনি চিন্তা করেন আপনার মার্কসটা কোথায় চলে যাবে। হ্যাঁ, তো অলমোস্ট 8 5 হচ্ছে 13, 13 3 6 7 8, আপনি অলমোস্ট 93 মানে 90 প্লাস পেয়ে যেতে পারেন আর কি। হ্যাঁ, তো চেষ্টা করেন নির্মিত অংশটা ভালো মতো লেখার জন্য, আর গ্রামারের যেন মার্কস যেন বেশি ভুল না যায়, কারণ গ্রামারের উপরে ডিপেন্ড করবে আপনার এই রিটেনের মার্কসটা। গ্রামারের মার্কস যদি ভালো আসে, স্যার বুঝে নেবে যে না এই স্টুডেন্ট নিশ্চয়ই ভালো স্টুডেন্ট, তাকে নির্মিতিতে ভালো লেখা দিতে মানে ভালো মার্কস দিতে হবে। আর কারো লেখা যদি খারাপ হয়ে থাকে, চিন্তার কোনো কারণ নাই, চেষ্টা করবেন যতটুকু সুন্দর করে গুছিয়ে লেখা যায়, বাট ফুল আনসার করতে হবে। ফুল আনসার না করলে গত ভিডিওতে বলছি এ প্লাস আপনি কখনোই পাবেন না। যদি ফুল আনসার করতে না পারেন, কখনো আপনি এ প্লাস পাবেন না, এটা আপনি বিশ্বাস করেন আর নাই বা করেন। আচ্ছা, তো অনেক কথা বলে ফেলছি। তো যদি উপকারে আসে, বা আপনার কাছে যদি মনে হয় যে না ঠিক আছে পরামর্শগুলো ভালো, আপনি আমার জন্য দোয়া করবেন। আর চেষ্টা করেন যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য, আর এই পরামর্শগুলো আপনার কোনো ফ্রেন্ডের সাথে মানে শেয়ার করার জন্য আর কি। হোপফুলি কাজে লাগবে, মানে আমরা আমার লাইফ থেকে আমি যে জিনিসগুলো মানে করছি, অনুধাবন করছি, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম আর কি। আচ্ছা, আর মানে সবার পরামর্শ সবার কাছে পছন্দ মতো হবেও না, অনেক হয়তো বা আপনি এটা আনসার না করে এটা আনসার করতে যাচ্ছেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি জাস্ট আপনাকে একটা অপশন বললাম আসলে এটা করলে কি হতে পারে, ওটা করলে আসলে কি হতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।